আমরা লাস্ট ক্লাসের মধ্যে বলেছিলাম যে ম্যালেরিয়া জীবাণু আমাদের দুইটা দেহকে ব্যবহার করে, একটা হচ্ছে মানব দেহ আর একটা হচ্ছে মশার দেহ। মশা এসে আমাদের কামড়ায়, আমরা ম্যালেরিয়া আক্রান্তে আমরা গালি দিই মশাকে, কিন্তু আসলে দোষকে ম্যালেরিয়া জীবাণুটা। ওই ম্যালেরিয়া জীবাণু হচ্ছে মশার দেহের মধ্যেও থাকে, আমার দেহের মধ্যেও থাকে। এই ম্যালেরিয়া জীবাণুটা দেহের মধ্যে থাকা অবস্থায় অনেকবার তার রূপ চেঞ্জ করে, ঠিক আছে? মনে রাখবা, মশার লালার মধ্যে উৎপন্ন হয়েছিল ম্যালেরিয়ার যে দশাটা, সেটা হচ্ছে স্পোরোজয়েড দশা। কি দশা? স্পোর দশা। এই মশাটা যখন আমাকে কামড় দিবে তখন আমার দেহের মধ্যে কোন দশাটা প্রবেশ করলো? ম্যালেরিয়ার স্পোরোজয়েড দশা। এই সেই স্পোরোজয়েড দশাটা প্রবেশ করলো, এই স্পোরোজয়েড দশাটা প্রবেশ করলো। এবং এই স্পোরোজয়েড দশা ধরো এইখানে কামড় দিচ্ছে, তার স্পোরোজয়েডগুলো এইখানে ঢুকছে আমার হাতের এখানে। ঢোকার পর ও রক্তস্রোতের মাধ্যমে কোথায় যাবে? আমার যকৃতে যাবে। এবং যকৃতে যাওয়ার পরে ও একটা চক্র চালাবে, এবং যকৃতের চক্র যখন শেষ হবে তখন চলে যাবে লোহিত রক্তকণিকা, এবং লোহিত রক্তকণিকা আর একটা চক্র চালাবে। তাহলে ও আমার দেহের কোথায় কোথায় পাওয়া যায়? যকৃৎ এবং লোহিত রক্তকণিকা পাওয়া যায়। যকৃৎকে বলা হয় হেপাটিক, জানো তো, হেপাটিক বলা হয়। আর লোহিত রক্তকণিকাকে বলা হয় এরিথ্রোসাইট, তাহলে এরিথ্রোসাইটিক। তাহলে ও আমার যকৃতের মধ্যে যে চক্রটা চালাচ্ছে এটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি, আর আমার লোহিত রক্তকণিকা যখন চক্র চালাচ্ছে তখন বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি। কোনটা আগে করে? আগে হেপাটিক সাইজোগনি করে। এই হেপাটিক সাইজোগনিতে এই যে দেখো স্পোরোজয়েড হিসেবে ঢুকছে। ও কি, ও রক্তস্রোতের মাধ্যমে যকৃতে যাওয়ার সাথে সাথে যকৃতের কোষের মধ্যে প্রবেশ করলো। যকৃতের কোষের মধ্যে কি হিসেবে প্রবেশ করলো? স্পোরোজয়েড হিসেবে প্রবেশ করলো। তখনও যকৃতের কোষে স্পোরোজয়েডটা পর রূপ চেঞ্জ করে কি নাম হয়ে গেছে? ক্রিপ্টোজয়েড। তারপরে ও রূপ চেঞ্জ করে কিসে পরিণত হয়েছে? সাইজন। তারপরে রূপ চেঞ্জ করে পরিণত কিসে? ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজয়েড দশায় যখন ও আসে, নিজেকে পরিবর্তন করে, তখন ওই যকৃৎ কোষকে ফাটিয়ে ফেলে আবার নতুন আরেকটা যকৃৎ, ফ্রেশ আরেকটা যকৃৎ কোষের মধ্যে প্রবেশ করে। তো এটা তো দ্বিতীয়বারের মতো প্রবেশ করলো, এই জন্য এটাকে বলা হয় এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি। তখন এই ক্রিপ্টোমেরোজয়েডটা পরিণত হয় কিসে? সাইজনে। তারপরে মেটাক্রিপ্টোমেরোজয়েডে পরিণত হয়। এই মেটাক্রিপ্টোমেরোজয়েডে যখন ম্যালেরিয়াটা পরিণত হয় তখন ম্যালেরিয়া দেখতে দুই রকমের হয়, একটা ছোট একটা বড়। ছোটটাকে বলা হয় মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড আর বড়টাকে বলা হয় ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। এবং যেই মুহূর্তে আমার যকৃতের মধ্যে ও ঢুকছিল স্পোরোজয়েড হিসেবে, কিন্তু ও পরিণত হয়েছে মাইক্রো আর ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড শেষ পর্যন্ত দ্বিতীয়বার আক্রমণ করে, তখন ওর আর যকৃতে কোনো কাজ নাই। দুইটা যকৃৎ নষ্ট করছে। হ্যাঁ, যকৃৎকেও দুইবার আক্রমণ করছে না, দুইবার আক্রমণ করার পর যকৃতে আর কাজ নাই। ওর আরো বড় হইতে হবে, বড় হওয়ার জন্য বা আরো চেঞ্জ হইতে হবে, সেটার জন্য ওর আর যকৃতের মধ্যে কাজ নেই, ও এখন রক্তে যাবে। তার মধ্যে এই যে মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড যেটা তৈরি হয়েছিল আমার যকৃতের মধ্যে, এ কি করবে? এ চলে যাবে রক্তের মধ্যে, এবং যেই মুহূর্তে রক্তে চলে যাবে সেই মুহূর্তে কোন চক্র শুরু হবে? এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু হবে। এবং এই মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করবে, রক্তের। এবং লোহিত রক্তকণিকায় প্রবেশ করার সাথে সাথে এই মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড কিসে পরিণত হবে? ট্রোফোজয়েডে পরিণত হবে। তারপরে সিগনেট্রিনে পরিণত হবে, তারপরে অ্যামিবয়েড ট্রোফোজয়েডে পরিণত হবে, তারপর সাইজন, রোজেট, মেরোজয়েড, গ্যামেটোসাইডে পরিণত হবে। এই এখন গ্যামেটোসাইডে পরিণত হওয়ার পরে আমার দেহের মধ্যে ম্যালেরিয়া জীবাণু আর আগাইতে পারবে না, মানে এই ওর ডেস্টিনেশন। এরপরে ও চাইলেও আর রূপ পরিবর্তন করতে পারবে না, এই পর্যন্ত পারবে। এখনো অপেক্ষায় আছে কার? মশা। একটা সুস্থ মশা এসে এখন আমাকে কামড় দিবে, রক্ত ছেঁকে নিবে। রক্ত ছেঁকে নেওয়ার সাথে সাথে ওই মশার পেটের মধ্যে কি চলে যাবে? এখন এই মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইট চলে যাবে। চলে যাওয়ার সাথে সাথে এই জীবাণু দুইটা ওই পেটের মধ্যে যৌনজনন করবে, করে শেষ পর্যন্ত ওই মশার দেহের মধ্যে কি উৎপন্ন হবে? পরিবর্তন হতে হতে ওই যে সেই স্পোরোজয়েড। বুঝা গেছে? পর ও ঢুকছিল কি হিসেবে মশার দেহের মধ্যে? মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইট। এই মাইক্রো গ্যামেটোসাইট আর ম্যাক্রো গ্যামেটোসাইট মশার দেহের মধ্যে ঢুকে ওই রকম চক্র চালিয়ে, কি চক্র সেটা আমরা শিখবো, চক্র চালিয়ে শেষ পর্যন্ত তৈরি করে স্পোরোজয়েড। এখন ওই মশা আবার আমাকে কামড় দিবে, আবার আমার দেহের মধ্যে স্পোরোজয়েড ঢুকলো, আবার আমার দেহের মধ্যে এই চক্রটা ঘটলো, আবার ওই মশা নিয়ে নিল মশার দেহের মধ্যে, এইভাবে ম্যালেরিয়া তার জীবন চক্র চালাচ্ছে। ঠিক আছে? তাহলে ফার্স্টে কি হবে? হেপাটিক সাইজোগনি হবে, তারপরে এরিথ্রোসাইটিক সাইজোগনি হবে, এরিথ্রোসাইটিক সাইজোগনি হওয়ার পরে শেষ পর্যন্ত উৎপন্ন হবে মাইক্রো ম্যাক্রো গ্যামেটোসাইট। এরপরে মশা এসে, সুস্থ মশা এসে কামড় দিবে, ওর দেহের মধ্যে উৎপন্ন হবে স্পোরোজয়েড, সে আবার ওকে কামড়াবে, ওর দেহের মধ্যে আবার চক্র চলবে, এইভাবে চক্র চলছে। ঠিক আছে? তাহলে আমাকে আবার বলো, হেপাটিক সাইজোগনির শুরু হয় কোন দশার মাধ্যমে? হেপাটিক সাইজোগনি স্পোরোজয়েডের মাধ্যমে সৃষ্টি হয়, এই যে স্পোরোজয়েড দশা থেকে শুরু হয়। তাহলে হেপাটিক সাইজোগনি শুরু করে স্পোরোজয়েড দশা, অথবা মশা যখন আমাকে কামড় দেয়, ম্যালেরিয়ার কোন দশাটা আমার দেহের মধ্যে প্রবেশ করে? স্পোরোজয়েড দশা। এই হলো প্রথমবার আক্রমণ করছে কোষকে। যদি দ্বিতীয়বার আক্রমণ করে, দ্বিতীয়বার কোন দশাটা আক্রমণ করে? এই যে প্রথম দশা যে উৎপন্ন হয়েছে ক্রিপ্টোমেরোজয়েড, ওই তো দ্বিতীয় কোষকে আক্রমণ করতেছে, তখন শুরু হলো কি? এক্সোসাইটিক সাইজোগনি। ঠিক আছে? তাহলে দ্বিতীয়বার কোষকে আক্রমণ করে কোন দশাটা? ক্রিপ্টোমেরোজয়েড। ধরো এই যে এই যে স্পোরোজয়েড যকৃৎ কোষের মধ্যে ঢুকলো, ঢোকার পরে ও ওই একটা কোষে, ধরো এই কোষের মধ্যে ঢুকছে,
ঢোকার পর শেষ পর্যন্ত এই কোষের মধ্যে কিসে পরিণত হয়েছে? ক্রিপ্টোমেনোজয়েড। পরে এই কোষকে ফাটিয়ে ফেলে, ফাটিয়ে ফেলার পর ও তো কিসে পরিণত হয়ে গেছে? ক্রিপ্টোমেনোজয়েডে। তখন এই ক্রিপ্টোমেনোজয়েড দশাটা আর একটা সুস্থ কোষকে আক্রমণ করে। তো এখন যে সুস্থ কোষকে আক্রমণ করছে এটা কি স্পোরোজয়েড না ক্রিপ্টোমেনোজয়েড? তখন এটাকে কি প্রি এরিথ্রোসাইটিক সাইটোকাইন বলা হবে, তার এটাকে এক্সো এরিথ্রোসাইটিক সাইটোকাইন বলা হবে। এবং যেই মুহূর্তে মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইটের মধ্যে পরিণত হয় তখন ওর আর যকৃতে কোনো কাজ নেই, এর চলে যায় এখন লোহিত রক্তকণিকায়, তারপর লোহিত রক্ত নষ্ট শুরু হয়। এবং ম্যালেরিয়া মানুষ মারা যায় কেন? এই যে ম্যালেরিয়া জীবাণু লাস্ট পর্যন্ত কোথায় যাচ্ছে? লোহিত রক্তনে যাচ্ছে, এবং যতগুলা লোহিত রক্তনে ঢোকে সবগুলা লোহিত রক্তনা ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে রক্ত শূন্যতায় মানুষ মারা যায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে। ঠিক আছে, এই হলো ঘটনা। এখন আরও তোমরা ক্লিয়ার হবা জিনিসগুলো, ছবি বুঝবে। এখন দেখো ছবি আমরা বুঝি। দেখো, আমাকে মশা কামড় দিল, ম্যালেরিয়া জীবাণু আমার দেহের মধ্যে প্রবেশ করালো। কোন দশাটা? স্পোরোজয়েড দশা। এই স্পোরোজয়েড দশা কি এখানে বসে থাকবে না যকৃতে যাবে? এই যে দেখো, এই হলো একটা যকৃতের কোষ, দেখা যায় এই যকৃত কোষে এই যে মাকু আকৃতির একটা কিছু দেখা যাচ্ছে, এটা দেখো তো ঢোকার চেষ্টা করতেছি কিনা যকৃত কোষের মধ্যে, এটাই কে? এই যে স্পোরোজয়েড। এই যে আমাকে কামড়টা দিল সেই স্পোরোজয়েডটা আমার যকৃতে যে এই যে যকৃত কোষের মধ্যে প্রবেশ করা শুরু করলো, দেখা যায়? এইটা হচ্ছে আমাদের যকৃতের কোষটা, এই হচ্ছে যকৃতের নিউক্লিয়াসটা, আর এই হচ্ছে সেই স্পোরোজয়েডটা যেটা যকৃত কোষের মধ্যে প্রবেশ করার চেষ্টা করতেছে। তাহলে এই স্পোরোজয়েড যে এই মুহূর্তে ও যকৃত কোষের মধ্যে প্রবেশ করলো সেই মুহূর্তে ও মাকু আকৃতি ছিল না? মাকু আকৃতি বোঝো মানে কি? মাকু আকৃতি, মাকু আকৃতি মানে হচ্ছে দুই সাইড সরু মাঝখানটা মোটা, যেমন মাছ। মাছ কেমন? দুই সাইড চিকন, মাছকে এটা মাকু আকৃতি বলা হয়। ঠিক আছে, তাহলে মাকু আকৃতি থেকে ও যকৃত কোষে প্রবেশ করার সাথে সাথে গোলাকার পরিণত হয়ে গেছে। দেখছো আকি মাকু আকৃতি না গোল হয়ে গেছে, তখন ওর নাম স্পোরোজয়েড থেকে নাম কি হয়ে গেছে? ক্রিপ্টোজয়েড। পাইছো? এই যে মেলে, এখন মেলে সেই ক্রিপ্টোজয়েড হয়ে গেছে। এই যে তাহলে গোলাকার স্পোরোজয়েড থেকে গোলাকার ক্রিপ্টোজয়েডে পরিণত হয়েছে। ক্রিপ্টোজয়েডের পরাদর্শের নাম কি? সাইজন না? সাইজন। ঠিক আছে, দেখো ওর নিউক্লিয়াস করা ছিল একটা, কিন্তু ওর উদ্দেশ্য কি? অনেকগুলা জীবাণুতে পরিণত হয়, তাহলে নিউক্লিয়াস অনেকগুলা করছে। এটা কি একটা জীবাণু? হ্যাঁ, এটা একটা জীবাণু, ম্যালেরিয়া জীবাণু। ঠিক আছে, ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে একটা জীবাণু। তাইলে ও যকৃত কোষের মধ্যে প্রবেশ করার পরে ওর উদ্দেশ্য হচ্ছে সংখ্যা বৃদ্ধি করা। সংখ্যা বৃদ্ধির প্রথম ধাপ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ও নিউক্লিয়াসের বিভাজন করে একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশায় পরিণত হয় এই যকৃত কোষের মধ্যে, সেটাকে বলা হয় সাইজেন্ট। তোমাদের এমসিকিউতে আসে যে ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশার নাম কি? সাইজেন্ট। মেলে সাইজনটা গেছে, এই সাইজেন্টের পরে কি? ক্রিপ্টোমেনোজয়েড। এই শুধু কি নিউক্লিয়াসের বিভাজন হইলে হবে নাকি অনেকগুলা জীবন বানাইতে হবে? অনেকগুলা জীবন বানাতে এইরকম হবে? এটা তো এখন একটা স্টিল একটা কোষ, তাই না? তখন প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়ে আলাদা আলাদা কোষে পরিণত হয়। এই যে দেখো পরের ছবিতে, দেখছো? এখন দেখো তো অনেকগুলা জীবাণু হয়ে গেছে কিনা? তাহলে উদ্দেশ্য সফল। অনেকগুলা জীবাণু যখন পরিণত হয়েছে তখন এটার নাম কি হয়ে গেছে? সাইজন থেকে ক্রিপ্টোমেনোজয়েড। এগুলাকে কি বলা হয়? ক্রিপ্টোমেনোজয়েড। তাহলে ধাপগুলো পাইছে স্পোরোজয়েড, এই ক্রিপ্টোজয়েড, সাইজন, ক্রিপ্টোমেনোজয়েড। যেই মুহূর্তে ক্রিপ্টোমেনোজয়েড পরিণত হয় সেই মুহূর্তে কি করে? কোষ ফাটিয়ে ফেলে। এই যে কোষ দেখো ফাটিয়ে ফেলছে, ফাটিয়ে ফেলে এই ক্রিপ্টোমেনোজয়েড গুলো আবার নতুন সুস্থ যকৃত কোষকে আক্রমণ করা শুরু করছে। এই যে ক্রিপ্টোমেনোজয়েড যকৃত কোষকে আক্রমণ করছে, এবং এর আগের যে ধাপটা হয়েছে সেটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক সাইটোকাইন। স্যার এই যে কালো কালো এটা কি? এটা হচ্ছে যকৃতের তাহলে এই নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কোথায় গেছে? নিউক্লিয়াস তো গায়েব হয়ে গেছে, দেখো না? এই যে ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যকৃতের নিউক্লিয়াসটা ধ্বংস হয়ে যাবে, কারণ যকৃত কোষই তো মারা যাবে, তো নিউক্লিয়াস তার কি কাজ? ঠিক আছে, তাহলে যদি প্রথমবার এই পুরোটা হচ্ছে আমাদের হেপাটিক সাইজোগনিক চক্র, এই যে প্রথমবার আক্রমণ করলো যকৃতকে স্পোরোজয়েড, এই ধাপটুকু হচ্ছে আমাদের প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিক। কিন্তু প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিক শেষ পর্যন্ত কি তৈরি হলো? ক্রিপ্টোমেনোজয়েড। তখন এই ক্রিপ্টোমেনোজয়েড যদি নতুন একটা যকৃত কোষকে আক্রমণ করে তখন এটা কিসের পার্ট হয়ে যাবে? এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিক। তার মানে সহজ কথা, যকৃত কোষকে যদি স্পোরোজয়েড আক্রমণ করে তাইলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিক ধাপ হবে, আর যদি ক্রিপ্টোমেনোজয়েড আক্রমণ করে তাহলে তো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিক হবে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে উৎপন্ন হওয়া ক্রিপ্টোমেনোজয়েডগুলো দ্বিতীয়বারের মতো সুস্থ কোষকে আক্রমণ করা শুরু করে, এবং আক্রমণ করে কিসে পরিণত হয়? সাইজন্টে। এই যে দেখো আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন্টে পরিণত হয়েছে। আবার সেম কথা, প্রত্যেকটার জায়গায় সাইটোপ্লাজম জমা হয় কিসে পরিণত হয়েছে? মেটাক্রিপ্টোমেনোজয়েডে পরিণত হয়েছে। তোমরা যদি খেয়াল করো মেটাক্রিপ্টোমেনোজয়েড আর ক্রিপ্টোমেনোজয়েড কিন্তু একই রকম দেখতে, একই রকম দেখতে কিনা? দেখো না একই রকম দেখতে কিনা? মেটাক্রিপ্টোমেনোজয়েড আর ক্রিপ্টোমেনোজয়েড একই রকম দেখতে, তার নাম ভিন্ন কেন? নাম ভিন্ন হচ্ছে এটা প্রথমবার আক্রমণ করছে, এটা দ্বিতীয়বার আক্রমণ করছে, তাই বোঝানোর জন্য নাম ভিন্ন করা হয়েছে। মেটাক্রিপ্টোমেনোজয়েড মানে হচ্ছে এটা এখন এক্সো এরিথ্রোসাইটিক দশার মধ্যে আছে, আর ক্রিপ্টোমেনোজয়েড মানে হচ্ছে এটা প্রি এরিথ্রোসাইটিক দশার মধ্যে আছে। ঠিক আছে, যদি তুমি পর্যালোচনা করতে যে ক্রিপ্টোমেনোজয়েড পাও তারপর তুমি কি সিদ্ধান্ত নিবা? ও আবার আরেকবার নতুন করে কোষকে আক্রমণ করবে, তাই না? ঘটনা ঠিক আছে কিনা? আর যদি তুমি গবেষণা করে দেখতে পাও যে তোমার দেহের মধ্যে মেটাক্রিপ্টোমেনোজয়েড আছে, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিবা? যে প্রিয় শেষ, এক্সো শেষ, এখন যাবে কোথায়? লোহিত রক্তনে যাবে, বেশি সময় নাই আমার হাতে, তাদেরকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো মেটাক্রিপ্টোমেনোজয়েড। এই পুরোটা হচ্ছে আমাদের কি
হেপাটিক সাইজোগনি এবং স্যার, এই আপনি তো বলছিলেন যে ম্যালেরিয়া হলে মানুষ মারা যায় রক্তশূন্যতার কারণে। রক্তশূন্যতা তাহলে এখানে তো যকৃতের কোষ নষ্ট করতেছে, তো এখানে যকৃতের কোষ লিভারের সমস্যা হবে এইটা না? হচ্ছে রিভার্সিবল। হ্যাঁ, আমাদের যকৃতের একটা পাওয়ারফুল ক্ষমতা আছে কি জানো? হ্যাঁ, অর্ধেক হ্যাঁ, পর্যন্ত যদি শোনো আমি বলি, একটা বিষয় হচ্ছে লিভার সিরোসিস, হেপাটোমেগালি, এরকম অনেকগুলো কন্ডিশন আছে। ম্যালেরিয়া যকৃতকে যেভাবে ক্ষতিগ্রস্ত করে, এটা যকৃত আবার নিজেকে রিকভার করে ফেলতে পারে। আর আসলে কি জানো, এই ম্যালেরিয়া জীবাণুটা আসল উদ্দেশ্য হচ্ছে লোহিত রক্তকণিকাকে ধ্বংস করা। ও কি করে, কোন রকম ওই যে মাইক্রো আর ম্যাক্রো মেটাকিপ্টোমেনোজেটে পরিণত হইতে পারলে ও যকৃতকে ছেড়ে লোহিত রক্তকণিকা চলে আসে। সেটাও তো যখন কোষে প্রবেশ করে তখন তো রক্তে প্রবেশ করে। হ্যাঁ, ধরো কেন আবার যকৃতে যায়, তখন তো রক্তের ওখানে ডিরেক্ট রক্তকে আক্রমণ করতে পারতো কিনা, হ্যাঁ। কিন্তু স্পোরোজয়ের দশা এত বেশি শক্তিশালী না। স্পোরোজয়ের দশা, ও তো ঢোকে কি হিসেবে স্পোরোজয়ের, তখন তো রক্তেই থাকে, লোহিত রক্ত ওর সামনে দিয়ে চলে যায়, কিন্তু ও লোহিত থেকে কিছু করতে পারে না, কারণ ওই শক্তি ওর নাই। তখন ও যকৃতে যায়, যকৃতে যাওয়ার পর কিসে পরিণত হয় শেষ পর্যন্ত, এই মাইক্রো আর ম্যাক্রো মেটাকিপ্টোমেনোজয়েট পরিণত হয়। এ এখন শক্তিশালী হয়েছে, এখন ও লোহিত রক্তে যে আক্রমণ করতে পারবে, একটা আছে সুনির্দিষ্ট আছে, ঠিক আছে? তাহলে বুঝে গেছে, এলে হেপাটিক সাইজোগনি। তাহলে এই হলো পি এরিথ্রোসাইটিক সাইজোগনির দশার কথা। তারপর দ্বিতীয়বারের মতো আক্রমণ করছে এলো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির দশা, এবং এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির দশার মধ্যে শেষ পর্যন্ত কিসে পরিণত হয়েছে, মাইক্রো আর ম্যাক্রো মেটাকিপ্টোমেনোজয়েটে পরিণত হয়েছে। এর মধ্যে মাইক্রো মেটাকিপ্টোমেনোজয়েট কোথায় চলে যাবে, লোহিত রক্তকণিকায় চলে যাবে, এবং আক্রমণ করবে কিসে, লোহিত রক্তকণিকা, এবং শুরু হবে কোন চক্র, হেপাটিক সাইজোগনি। তাহলে আমরা হেপাটিক সাইজোগনি, এখান থেকে আমরা মাইক্রো মেটাকিপ্টোমেনোজয়েট ধরলাম, ধইরা লোহিত রক্তে প্রবেশ করে দিলাম। এই যে আমাদের লোহিত রক্তকণিকার সাইকেলটা দেখো, একদম ইজিলি দেখো। তাহলে মাইক্রোমেটাকিপ্টোমেনোজয়েট কোথায় তৈরি হয়েছিল, আমাদের হেপাটিক সাইজোগনিতে, কোথায়, যকৃতে। ওই মাইক্রোমেটাকিপ্টোমেনোজয়েট চলে আসছে এখন রক্তে, রক্তে আসার পর লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করলো। এই যে দেখো আমাদের লোহিত রক্তকণিকা, দেখা যায় এই যে গোলটা, এই লোহিত রক্তকণিকার মাঝখানে এই যে দেখছো গোলটা, এটা হচ্ছে আমাদের সেই মাইক্রোমেটাকিপ্টোমেনোজয়েট। লোহিত রক্তকণিকায় প্রবেশ করছে কিনা, এই লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস আছে নিজস্ব, নাই, জানো তো? এই যে লোহিত রক্তকণিকার মধ্যে এই যে আমাদের মাইক্রোমেটাকিপ্টোমেনোজয়েট প্রবেশ করলো, এবং মাইক্রোমেটাকিপ্টোমেনোজয়েট প্রবেশ করার সাথে সাথে দেখো তো মাইক্রোমেটাকিপ্টোমেনোজয়েটের মাঝখানে একটা ছোট গহ্বর তৈরি হয়েছে না, এই তো নিউক্লিয়াসটা, এই তো গহ্বর তৈরি হয়েছে। তখন এই মাইক্রোমেটাকিপ্টোমেনোজয়েটের নাম পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, ট্রফোজয়েট হয়ে গেছে। এই যে ট্রফোজয়েট তোমরা পড়লা না, হ্যাঁ, তোমরা যে এরিথ্রোসাইটিক সাইজোগনির প্রথম দশা, ঠিক আছে? এটা কোথা থেকে আসছে, ওই মাইক্রোমেটাকিপ্টোমেনোজয়েট থেকে আসছে। এই যে মাইক্রোমেটাকিপ্টোমেনোজয়েট যেই মুহূর্তে লোহিত রক্তে ঢুকছে সেই মুহূর্তের নাম ট্রফোজয়েট হয়ে গেছে। এই যে ট্রফোজয়েট, ঠিক আছে, ট্রফোজয়েট হয়েছে। তারপরে তুমি যদি খেয়াল করো, এখানে যে গহ্বরটা ছিল, এই গহ্বরটা বড় হয়ে দেখো তো একটা রিং আকৃতি হয়ে গেছে না ম্যালেরিয়া জীবাণুটা, তখন এর নামটা কি দেখো, এই যে দেখো অনেকটা রিং এর মতো হয়ে গেছে, তখন এর নামটাও সিগনেট রিং হয়ে গেছে। এরপরের ধাপটার নাম কি, দেখো এই সিগনেট রিংটা হঠাৎ এত সুন্দর ছিল, হঠাৎ ওর আকৃতিটা বিরূপ হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, কোনো নির্দিষ্ট আকার আয়তন নাই, অ্যামিবার মতো হয়ে গেছে। এই জন্য এই ম্যালেরিয়া এই দশাটাকে পরবর্তী কি বলা হয়, অ্যামিবয়েড ট্রফোজয়েট, পাইছি, অ্যামিবয়েড ট্রফোজয়েট বলা হয়, ঠিক আছে? তাহলে গেল, তাহলে ট্রফোজয়েট হইলো মাইক্রোমেটাকিপ্টোমেনোজয়েট লোহিত রক্তে ঢোকার সাথে সাথে এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু হলো, ও ট্রফোজয়েটে পরিণত হলো, তারপর সিগনেট্রিনে পরিণত হলো, তারপর অ্যামিবয়েড ট্রফোজয়েটে পরিণত হলো। তারপর ধাপের নাম কি, তার মানে কি বোঝা গেল, নিউক্লিয়াস কয়টা ছিল, একটা, কিন্তু এখন অনেকগুলো নিউক্লিয়াস। আসলেই কিনা আমরা দেখি, এই যে দেখো, দেখছো এই যে ম্যালেরিয়া জীবাণুটা গোল হয়ে গেছে, আর দেখো নিউক্লিয়াস অনেকগুলো তৈরি হয়েছে। তাহলে এই দশা কি বলো, সাইজন দশা। তাহলে অ্যামিবয়েড ট্রফোজয়েটে পড়ো, সাইজন দশায় পরিণত হয়েছে। তারপরে এখন উদ্দেশ্য কি, নিউক্লিয়াস বিভক্ত করার উদ্দেশ্য কি, অনেকগুলো জীবাণু তৈরি করা। তখন ও কি করে, এই মাঝখানে এরকম খাস সৃষ্টি করে, খাস সৃষ্টি করে কি হয়ে যায়, যে প্রত্যেকটা এরকম আলাদা হয়ে যায়, এবং তখন এটা দেখতে অনেকটা ফুলের মতো দেখা যায়। এই জন্য দশাটার নাম কি, রোজের দশা। দেখো তো রোজের দশা ফুলের মতো দেখতে, এই যে খাসগুলা সৃষ্টি হয়েছে, দেখছো, খাস সৃষ্টি হয়ে এই যে প্রত্যেকটা এরকম আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে এই যে দেখো গোল 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 সব আলাদা হয়ে গেছে, এবং তখন এগুলোর নাম কি হয়ে গেছে, গ্যামেটোসাইট। এই সেই গ্যামেটোসাইট। এবং গ্যামেটোসাইট কয় ধরনের, দুই ধরনের, মাইক্রো, এই যে দেখো গ্যামেটোসাইট দুই ধরনের, মাইক্রো আর ম্যাক্রো। এটা হলো মাইক্রোটা, এটা হলো ম্যাক্রোটা, এবং এগুলো কিন্তু গ্যামেট। এটাই হচ্ছে ম্যালেরিয়া। এখন কি হবে, এটা তো আমার রক্তের মধ্যে এখন তৈরি হয়ে আছে, এরপরে কি আর আগাইতে পারবে, এই পর্যন্তই শেষ ম্যালেরিয়া জীবাণু। এই করতে করতে হেপাটিক সাইজোগনি করলো, এরিথ্রোসাইটিক সাইজোগনি করলো, ঢুকছিল কি হিসেবে, স্পোরোজয়েট হিসেবে, এবং এন্ডিং কোথায়, এই মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইট। এরপরে ও আর আগাতে পারবে না, এখনো বসে আছে কার অপেক্ষায়, মশা, কারণ ওর সামনে আগাইতে গেলে মশা লাগবে। তখন মশা এসে এই ম্যাক্রো গ্যামেটোসাইট খেয়ে ফেলে, তখন ওর দেহের মধ্যে যৌনজনন করে ও স্পোরোজয়েটে পরিণত হয়। পরে ওই স্পোরোজয়েট আবার মানুষের দেহে ঢোকে, আবার এই চক্র করে মানুষের দেহে আবার কি পরিণত হয়, মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইট, এটা আবার মশার দেহে যায়, এইভাবে করে স্পোরোজয়েট গ্যামেটোসাইট এভাবে চক্র চলতেছে ম্যালেরিয়া জীবাণু, ঠিক আছে? ঘটনা হচ্ছে ক্রপ মানে পেট। আমরা মশার দেহে একটু পরেই আলোচনা করবো, সব বুঝবো। এই এতটুকু বোঝা গেছে কিনা? আচ্ছা, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে মশাটা। ম্যালেরিয়া হলে মানুষ মরে কোন সময়? ম্যালেরিয়া হলে মানুষ মরতে মরতে 3 মাস সময় লাগবে, ঠিক আছে?
ওই যে লোহিত রক্তকণিকা ধ্বংস হতে হতে একটা সময় চরম লেভেলে অ্যানিমিয়া দেখা যায়, রক্ত স্বল্পতা দেখা যায়, তখন হাইপোক্সিয়া হয়, শ্বাসকষ্ট বেড়ে যায় এবং শক্তি উৎপাদন ক্ষমতা কমে যায়। এবং যখন লোহিত রক্তকণিকা ধ্বংস হয় তখন একটা জিনিস হয়, সেটাকে বলা হয় বোন ম্যারো হাইপারপ্লাসিয়া। বোন ম্যারো হাইপারপ্লাসিয়া যখন হয় মানে কি, লোহিত রক্তকণিকা কমে গেছে তো তখন বোন ম্যারো কোষ বিভাজন করে আরও সংখ্যা বৃদ্ধি করে। কেন? যাতে আরও বেশি প্রোডাকশন করা যায়। তো বোন ম্যারো যদি সংখ্যা বৃদ্ধি করতে পারে, মানে হাঁটুর যে বোন ম্যারোগুলো আছে এগুলো যদি বড় হয়ে যায়, শুধু কি লোহিত রক্তকণিকা উৎপাদন বেড়ে যাবে নাকি শ্বেত রক্তকণিকা বেড়ে যাবে? কারণ এই বোন ম্যারো তো সব কিছু উৎপন্ন করে, তখন লোহিত রক্তও বাড়বে আবার শ্বেত রক্তও বাড়বে, তখন শ্বেত রক্তকণিকার পরিমাণ এক্সেসিভ হারে বেড়ে যায়। তখন শ্বেত রক্তকণিকা এতটাই বেড়ে যায় যে উল্টা আরও লোহিত রক্তকণিকা খাওয়া শুরু করে, বুঝছো? তখন আসলে মানুষ এটা একটা ইরিভার্সিবল হয়ে যায়, তখন আর কোনোভাবে এটাকে সংশোধন করা যায় এবং মানুষটা মারা যায়। ঠিক আছে, দেহের মধ্যে কোনো লোহিত রক্ত নেই, সে বাঁচবে কেমনি? আচ্ছা যাক, এরপরে হচ্ছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে এই মশকের দেহটা বুঝিয়ে দিই তাইলে হয়ে গেল। এলো মশা। হ্যাঁ, মশাটা সুন্দর করে দেখে, মাথাটা কেটে ফেলছে, এই মশার মাথায় এই সুই চেনা যা লাগে। আচ্ছা মশাটা, হ্যাঁ, এই যদি মশার দিকে তোমরা তাকাও, পা কই? না এগুলো পা না, জীবাণুটা। হ্যাঁ, এখন দেখো আমার দেহের মধ্যে কি উৎপন্ন হয়ে আছে, আমার দেহের মধ্যে কি উৎপন্ন হয়েছে? গ্যামেটোসাইট, মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইট উৎপন্ন হয়ে আছে। এখন মশা এসে আমার রক্ত খেয়ে ফেললো, তাহলে ওর রক্তের মাধ্যমে জীবাণুর কোন দশাটা প্রবেশ করলো ওর পেটের মধ্যে? মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইট। এই যে দেখো রক্তের মাধ্যমে এই যে ঢুকলো না, এরো চিহ্নগুলো দেখতেছো, এই যে সেই দুইজন এরা, এই যে মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইট, যেটা আমার দেহের মধ্যে উৎপন্ন হয়েছে। ঢুকছে ওর পেটের মধ্যে, ঢুকছে ওর পেটের মধ্যে। এখন কি করবে? যৌনজনন করবে। তো যৌনজনন করার আগে ওর আগে একটু প্রস্তুতি নিবে। কিরকম প্রস্তুতি এখন বলো, আমাকে বলো। এই মাইক্রোটা হচ্ছে শুক্রাণু, কি বললাম? এই মাইক্রো গ্যামেটোসাইটটা হচ্ছে শুক্রাণু, আর এই ম্যাক্রো গ্যামেটোসাইটটা হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, এই দুইজন এখন যৌনজনন করবে। আগে একটু নিজেরা পরিবর্তন করে। কিরকম পরিবর্তন দেখো, এই যে শুক্রাণুটা দেখো তো, নিউক্লিয়াস কয়টা ছিল? একটা ছিল। পরবর্তীতে দেখো তো অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হয়েছে এবং একটা স্টারের, একটা তারার মতো আকৃতি গঠন করছে, দেখছো? পরবর্তীতে দেখো তো একটা স্পাইডারের মতো আকৃতি গঠন করছে, দেখছো? এবং প্রত্যেকটা হাতেই একটা করে নিউক্লিয়াস আছে। তাহলে এই হলো শুক্রাণুর পরিবর্তন। এতটুকু বুঝছি। এই পরিবর্তনকে এক্সফ্লাজেলেশন বলা হয়। ক্লিয়ার? আর ডিম্বাণুর কি পরিবর্তন হয় একটু দেখি। ডিম্বাণু কিছুই না, যে একটা ছোট একটা ব্রণ তৈরি হয়েছে, ফসল, একটা ব্রণ তৈরি হয়েছে, এটাকে বলা হয় কোন। এটাকে কোন বলা হয়, অথবা ইয়া বলা হয়, কি জানি, অভ্যর্থনা শঙ্কুও বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে কোন তৈরি হলো, তাহলে বুঝতে পারছি আমার দেহ থেকে ওর পেটের মধ্যে কি কি গেল? মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইট। তার মধ্যে মাইক্রোটা হচ্ছে শুক্রাণু, ম্যাক্রোটা হচ্ছে ডিম্বাণু। এই মাইক্রোটা পরিবর্তন হয়ে স্পাইডারের মতো একটা গঠন তৈরি করলো, আর এই ম্যাক্রোটা পরিবর্তন হয়ে একটা কোন তৈরি করলো। এই যে স্পাইডারের একটা হাত তুমি ছিঁড়ে ফেললা, ছিঁড়ে এই কোণের মধ্যে ঢুকিয়ে দাও, দেখো তো চিত্রটা এমন হইলো কিনা। হ্যাঁ, তাহলে এরা কি এন ছিল না 2n ছিল? এন ছিল, এটাও এন ছিল, কিন্তু এখন এইটা কি? 2n। কারণ এই যে শুক্রাণুর একটা হাত আর এই যে ডিম্বাণুটা একসাথে মিলে কি তৈরি করছে? এটা 2n। এবং এটাকে এখন কি বলা হবে? জাইগট বলা হবে। এবং এই প্রক্রিয়াটার নাম কি? নিষেক। তাহলে ওরা নিষেক করে ফেললো, মানে শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়াকেই বলা হয় নিষেক। এবং নিষেকের মাধ্যমে কি উৎপন্ন হইলো? জাইগট উৎপন্ন হইলো। ক্লিয়ার? জাইগট উৎপন্ন হয়েছে। এখন এই জাইগটটা পরবর্তীতে কিসে পরিণত হয়? ও কিনেটে পরিণত হয়েছে, ও কিনেট। এবং একটু মনে রাখবা, না আর একটু বলতেছি, ও কিনেটে পরিণত হয়েছে। এই যে আমি বাউন্ডারিটা দিলাম, এতটুকু হচ্ছে মশার পেট। কি বললাম? মশার পেট। মশার পেটকে আরেকটা কি বলা হয়? ক্রুপ। তাহলে ক্রুপের শেষ দশা কোনটা? ও কিনেট। তারপরে এই ও কিনেট কি করে? এই পেটের চামড়া ভেদ করে। এখানে আর একটা কম্পার্টমেন্ট আছে, যদিও দেখানো হয়নি। ঠিক আছে, ওরা পেটের মধ্যে দুইটা ভাগ আর কি। তো এই ও কিনেট পরবর্তীতে ওই মশার পেটের প্রাচীর ভেদ করে বাইরের প্রাচীরে আসে পড়ে, তখন ওর নাম কি হয়ে যায়? ও সিস্ট হয়ে যায়। কি হয়ে যায়? ও সিস্ট। কীভাবে আমি বলি, তোমরা একটু ও কিনেটের দিকে তাকাও তো। ও কিনেটের আবরণ কয়টা? একটা। কিন্তু ও যখন পেটের বাইরে চলে আসে তখন ওর আবরণ কয়টা হয়ে যায়? দুইটা। এই যে আবরণটার নাম হচ্ছে সিস্ট আবরণ। তাই এই ও কিনেটের নামটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়? ও সিস্ট হয়ে যায়। ও সিস্ট পর্যন্ত নিউক্লিয়াস কয়টা ছিল? একটা। এখন কিন্তু এই ওর দেহের মধ্যে শেষ পর্যন্ত কিসে পরিণত হবে জানি? এই জীবাণুটা স্পোরোজয়েড। স্পোরোজয়েড কি একটা তৈরি হবে? লাখ লাখ তৈরি হবে। কত জানো? 36 লক্ষ তৈরি হবে। ঠিক আছে, তাহলে মিওসিস কোষ বিভাজন হইতে হবে। হ্যাঁ, তখন ওরা কি করে? নিউক্লিয়াস তো একটা ছিল, এই যে মিওসিস কোষ বিভাজনে প্রচুর সংখ্যক নিউক্লিয়াস তৈরি করছে। এবং এই প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে কি হয়েছে? দেখো সাইটোপ্লাজম জমা হয়, অনেকগুলো জীবাণু পরিণত হচ্ছে। কিন্তু আমার 36 লাখ যে উৎপন্ন হয় একজন মানুষকে কামড় দিলে কি 10% না 10%, 36,000 ওকে এক কামড়। আর যদি একটা মশা অনেকজনকে কামড় দিলেও প্রত্যেকবার যাবে। ঠিক আছে, যতক্ষণ না আর যদি তোমাকে 10টা মশা কামড় দেয় তাহলে তো কোনো কথা না, তাহলে 36 লাখ পূর্ণ হইলো। ঠিক আছে,
আচ্ছা এবার আসো, সেটা হচ্ছে অনেকগুলা জীবাণুতে পরিণত হইলো ওর পেটের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আবার একটু বলো তো কিসে জানি পরিণত হবে শেষ পর্যন্ত জীবাণুটা? স্পোরোজয়েড কি আকৃতি ছিল? কিন্তু এটা কি আকৃতি? তখন ওই যে একটু সেপ্টা হয়ে দেখো তো মাকড় আকৃতি হয়ে গেছে কিনা পরের চিত্রে। এই যে তারপরে লালায় চলে গেছে, এই যে লালার মধ্যে চলে আসছে। এখন যেহেতু লালার মধ্যে চলে আসছে, এখন এই মশা যাকেই কামড়াবে তার দেহের মধ্যে স্পোরোজয়েড যাবে এবং তার দেহের মধ্যে কী হবে আশা করে জানো? তার দেহের মধ্যে হেপাটিক সাইজোগনি হবে, তারপরে এন্টিসাইডিক সাইজোগনি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা আরও কথা আছে। এখন স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 হচ্ছে এটা এন না 2n? এটা এটা এন, এটা এন, এটা এন, এটা এন, এই পর্যন্ত কি সবই এন কি না? এটা কি? এটা 2n, এটাও 2n। কিন্তু এরপরে কি হয়েছে? মাইনাস স্কোয়ার হয়েছে, তখন এটা কি? এটা আবার এন হয়ে গেছে। এটাও এন, এটাও এন, মানে স্পোরোজয়েড কিলো কি সব এন। মনে থাকবে? ঢুকছেও এন, বেরোইছে মাঝখানে ও সিস্টার ও কিনেট কি ছিল, আর জাইগোট কি ছিল? ও 2n ছিল। ঠিক আছে, মনে থাকবে? এই হলো স্টেপ নাম্বার 2। আচ্ছা, পেটের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে তাকে বলা হয় গ্যামেটোগনি। কি বলা হয় মনে পড়ে? গ্রুপের মধ্যে গ্যামেটোগনি। ওদের দেহের মধ্যে কয়টা চক্র ঘটে? 2টা চক্র। কি কি? গ্যামেটোগনি আর স্পোরোগনি। এই যে পেট বা গ্রুপের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনাকে বলা হয় গ্যামেটোগনি। ঠিক আছে, আর এই যে পেটের বাইরে যে ঘটনাগুলো ঘটলো তাকে বলা হয় স্পোরোগনি। এই জন্য বলা হয় গ্রুপের বাইরে হয় স্পোরোগনি, গ্রুপের ভেতরে হয় গ্যামেটোগনি। 3 নম্বর স্টেপ আমাদের ডান। এবার 4 নম্বর স্টেপ, এটা হচ্ছে এই গ্যামেটোগনির মধ্যে কয়টা ঘটনা ঘটলো বলো তো? গ্যামেটোগনি মানে কি? পেটের মধ্যে যেটা, কয়টা ঘটনা ঘটলো? ফার্স্টে কি শুক্রাণু পরিবর্তন হইল, তারপর কি ডিম্বাণুর পরিবর্তন হইল, তারপর নিষেক হইল, তথা জাইগোট সৃষ্টি হইল। এই 3টা ঘটনাই তো করছে। তাহলে এখন একটু নাম দিয়ে ফেলি। তো যখনই মশার দেহের মধ্যে এই ম্যাক্রো গ্যামেটোসাইট ঢুকছে, অর্থাৎ গ্যামেটোগনির দশা শুরুতে এই যে শুক্রাণুর পরিবর্তন হইলো এটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। আর এই যে ডিম্বাণুর পরিবর্তন হলো তাকে বলা হয় ওজেনেসিস। তারপরে স্পারমাটোজেনেসিস, ওজেনেসিসের পর কি হবে? নিষেক হবে, তথা জাইগোট সৃষ্টি হবে। তাহলে গ্যামেটোগনির ধাপ কয়টা? 3টা। কি কি? স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, নিষেক, তথা জাইগোট সৃষ্টি। পারবো? আর স্পোরোগনিতে তো মায়োসিস কোষ বিভাজন, তারপরে স্পোরোজয়েড। বুঝছি? এই ধাপগুলো আমাদের পড়তে হবে। আমরা হচ্ছে চিত্র বুঝে নিলাম। হ্যাঁ, তার আগে যাবে স্যার? দাগাদাগি তো আস্তে আস্তে, এই জায়গায় আসলে ভাইটাল তো, এই জন্য চিত্র বুঝলে আমাদের বই এমনি শেষ। শুরু করেছে, বলো, বুঝাও। মশা কামড় দিল, যকৃৎ কোষের মধ্যে কি ঢুকলো? স্পোরোজয়েড প্রবেশ করলো। তারপর হচ্ছে কি গোলাকৃতি হয়েছে, ও মাকু আকৃতি থেকে শেপ চেঞ্জ করে যকৃৎ কোষের মধ্যে গোলাকৃতি হয়ে গেছে। আচ্ছা আরেকটু বলে নাও, যেই মুহূর্তে এই স্পোরোজয়েড কোষের মধ্যে প্রবেশ করলো সেই মুহূর্তে কোন চক্র শুরু হইলো? হেপাটিক নাকি এরিথ্রোসাইটিক? হেপাটিক সাইজোগনি। এটা কি প্রথমবার আক্রমণ করলো না দ্বিতীয়বার আক্রমণ করলো? যেহেতু স্পোরোজয়েড আক্রমণ করছে তাহলে প্রথমবারে আক্রমণ করবে। তাইলে এটা হেপাটিক সাইজোগনি কোন দশা, কোন ধাপ, কোন চক্র? প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এখন বলো স্যার। তো এরকম বলবা স্যার, যেই মুহূর্তে স্পোরোজয়েড যকৃৎ কোষের মধ্যে প্রবেশ করলো সেই মুহূর্তে হেপাটিকের প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু হলো, তারপরে গোলাকার হয়ে গেল, যেটাকে কি বলা হয়? ক্রিপ্টোজয়েড। তারপরে একটা নিউক্লিয়াস থেকে অনেকগুলো নিউক্লিয়াস বিভাজন হয়, যেটা সাইজন্ট যখন পরিণত হয়। তারপরে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়ে একটা কোষ তৈরি করে, অনেকগুলা জীবাণু তৈরি করে। হ্যাঁ, এগুলো এই দশাকে কি বলা হয়? ক্রিপ্টোমেরোজয়েড। তারপরে ক্রিপ্টোমেরোজয়েডে পরিণত হওয়ার পরে ওই কোষে আর ওর কাজ নাই, কারণ কোষ ভেঙে ফেলে ক্রিপ্টোমেরোজয়েড কি আবার নতুন একটা সুস্থ যকৃৎ কোষকে আক্রমণ করে। কিন্তু এবার যে সুস্থ কোষকে আক্রমণ করছে এটা কি স্পোরোজয়েড নাকি ক্রিপ্টোমেরোজয়েড? তাহলে এবার এটা এই দশাটার কি বলবা? এটা এক্সোএপিসাইডিক। এটা কিন্তু পুরোটাই হেপাটিক সাইজোগনি, বাট দ্বিতীয়বার আক্রমণ করার কারণে এটাকে এক্সোএপিসাইডিক সাইজোগনি বলা হয়েছে। তাহলে এক্সোএপিসাইডিক সাইজোগনির কে আক্রমণ করে বা শুরু করে কে? আমাদের ক্রিপ্টোমেরোজয়েড। তারপর ক্রিপ্টোমেরোজয়েড আবার কি কোষ বিভাজন করে সাইজন্টে পরিণত হয়। তারপর সেখানে আবার প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়, আলাদা আলাদা জীবাণু হয়ে যায়। এই জীবাণুকে নাম কি? মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই মেটাক্রিপ্টোমেরোজয়েড কয় ধরনের? 2 ধরনের, ছোট বড়। ছোটটা হচ্ছে এই, তার মধ্যে কোনটা লোহিত রক্তকণিকা আক্রমণ করে, যে কোনটা রক্তে চলে যায়? দুইটার মধ্যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডটা রক্তে চলে যায়। এবং কাকে আক্রমণ করে? রক্তের কাকে আক্রমণ করে?
লোহিত রক্তকণিকা। এবং যেই মুহূর্তে মাইক্রো মেটাকিপ্টোমেরোজয়েড লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে সেই মুহূর্তে কোন চক্র শুরু হবে? হেপাটিক নাকি এরিথ্রোসাইটিক? হেপাটিক তো শেষ, হেপাটিক শেষ। তাহলে এবার এরিথ্রোসাইটিক সাইটোকাইনেস শুরু। এরিথ্রোসাইটিক সাইটোকাইনেস তাহলে কে শুরু করে? মাইক্রো মেটাকিপ্টোমেরোজয়েড। এবং এই মাইক্রো মেটাকিপ্টোমেরোজয়েড লোহিত রক্তকণিকা যাওয়ার সাথে সাথে পরিবর্তনটা কি হয়? ওর মধ্যে পরিবর্তন কি হয়? আচ্ছা, ঢোকার পর কি একটা গহ্বর তৈরি হয়, তখন ওর নামটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড। তারপরে ট্রোফোজয়েডটার গহ্বরটা বড় হয়ে একটা রিং আকৃতি, পাথর বসানো রিং আকৃতি মনে হয়, এটাকে কি বলা হয়? সিগনেট রিং। তারপরে এটা হচ্ছে একটা অনির্দিষ্ট আকার ধারণ করে, যার জন্য এটাকে অ্যামিবয়েড ট্রোফোজয়েড বলা হয়। তারপরে এই যে নিউক্লিয়াস না, হ্যাঁ, এটা ওর নিউক্লিয়াস বিভাজন করে, নিউক্লিয়াস বিভাজন করে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট দশা পরিণত। কোথায়? লোহিত রক্তকণিকার মধ্যে। তখন এই দশাকে সাইজন বলা হয়। তারপরে এটা হচ্ছে এর চারপাশে খাত সৃষ্টি হয়, যার জন্য ফুলের মতো দেখায়, সেজন্য এটাকে রোজেট বলে। এরপর প্রত্যেকটা পাপড়ি মনে করে চিড়ে ফেলছে, তখন আলাদা আলাদা কি গ্যামেটোসাইট তৈরি হয়েছে। মেরোজয়েড পরে গ্যামেটোসাইট তৈরি হয়েছে। এই গ্যামেটোসাইট কয় ধরনের? দুই ধরনের। কোথায় তৈরি হয়েছে এটা? লোহিত রক্তকণিকার মধ্যে। তো দুই ধরনের কি কি? মাইক্রো আর মাইক্রো গ্যামেটোসাইট। এরপরে কি হবে? এরপরে দুইজন আবার এই দুইটা জন্মজনন করবে। কোথায়? মশার তাই ওইটা বলবা যে আর দেহের মধ্যে আর কোনো কাজ নেই, ও আর কিচ্ছু করতে পারবে, ও এখন অপেক্ষা করবে 7 দিন 10 দিন যতদিন পারে অপেক্ষা করবে। তারপরে মশা এসে খেয়ে ফেলবে। তারপর তো মশার দেহের মধ্যে কি ঘটলো আমরা তো জানি। হ্যাঁ, 7 থেকে 10 দিনের মতো। ঠিক আছে, দেখো সব আছে বইয়ের মধ্যে, আমরা বললাম। তারপরে স্যার মশা তো খেয়ে ফেললো, মশার দেহের মধ্যে ম্যাক্রো আর মাইক্রো দুইটা গ্যামেটোসাইট মশার দেহের মধ্যে ঢুকলো। তখন কি শুরু হলো? মশার দেহের মধ্যে কোন চক্র শুরু হলো? গ্যামেটোগনি শুরু হলো। এবং গ্যামেটোগনিতে কিছু পরিবর্তন হলো না? কি হলো গ্যামেটোগনিতে? ফার্স্টে শুক্রাণু পরিবর্তন হলো, যেটাকে কি বলা হয়? স্পার্মাটোজেনেসিস বলা হয়। তাহলে শুক্রাণু এই যে তিনটা ধাপ দেখা হলো, এটা কি স্পার্মাটোজেনেসিস। আর ডিম্বাণু কিছু পরিবর্তন হবে, এটাকে কি বলা হয়? ওজেনেসিস। তারপরে এই স্পার্মাটোজেনেসিস উৎপন্ন একটা হাত এসে ওজেনেসিসের কোণের মধ্যে বসে যাবে, তখন কি হবে? এটাকে নিষেক বলা হয়। এবং কি উৎপন্ন হলো নিষেকে? এটা কি? এটা হচ্ছে জাইগট। তারপরে এই জাইগট থেকে কিছু পরিণত হইলো ওকিনেট। এবং ওকিনেটের পরে ওকুরুপ থেকে বের হয়ে গেল। তারপরে ওই ওকিনেটের চারপাশে আবরণ সৃষ্টি হলো, যেটা কি বলে? ওসিস্ট বলা হয়। তারপরে মিওসিস কোষ বিভাজন হইলো। তারপর মিওসিস কোষ বিভাজন অনেকগুলো নিউক্লিয়াস পেলো, অনেকগুলো নিউক্লিয়াস থেকে অনেকগুলো কোষ হলো, এবং সেগুলো মাকু আকৃতি হইলো। সেই মাকু আকৃতিগুলাই লালাতে গেল, যেগুলো স্পোরোজয়েট নামে পরবর্তীতে পরিচিত। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে স্যার, মশা তোমাকে মাত্র কামড়াইলো, তুমি ম্যালেরিয়া আক্রান্ত ছিল, তাহলে মশার পেটে কি চলে গেল না মাইক্রো গ্যামেটোসাইট? এখন ওই মশা যদি তোমার এন্ড ওইটা ওরে কামড়ায়, ওকে আক্রান্ত হবে কেন? ও আক্রান্ত কখন হবে? যখন ওর দেহের মধ্যে স্পোরোজয়েট ঢুকবে। কিন্তু ও খাওয়ার সাথে সাথে কি স্পোরোজয়েট তৈরি হয়ে যাবে? হ্যাঁ, এই পুরো চক্র হইয়া তারপর তো স্পোরোজয়েট হবে। এর আগে যদি ও কামড়ায়, ও হ্যাঁ ওর পেটের মধ্যে আছে, তো হবে না, বুঝলে? ও তো মাত্র কামড়াইলো, ওর দেহের মধ্যে এটা চলে গেছে, এখন কামড়িয়ে ওকে কামড়াই। এটা হইতে তো 7 দিনের মতো 1 সপ্তাহের মধ্যে সময় লাগে। তাহলে তো 1 সপ্তাহ আগে জাগিয়ে কামড়াবে। যতক্ষণ পর্যন্ত লালায় স্পোরোজয়েট না আসবে ততক্ষণ যতই কামড়াক লাগবে। হ্যাঁ, ম্যালেরিয়া ছড়ায় কে মশা? জানো না? অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশা বাঁচে অনেক দিন, এ বাঁচে হচ্ছে গিয়ে 3 মাসের মধ্যে। ঠিক আছে, তোমাদের বইয়ে দেওয়া নেই, পারবো? বুঝি স্যার, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, ওরা নাই তো আরেকজন, না কি জন্য এই চক্র বুঝলে আমাদের সবই কিন্তু শেষ, এখন কিন্তু দাগাবো। ঠিক আছে, হ্যাঁ সামনে সব বুঝতে, এটা মুখস্থ না করলে সামনে কিছুই বুঝবে না। এই যে আমি চক্র বুঝাইছি, চক্রের সাথে পুরোটাই মিল। হ্যাঁ, মিলাও। এই যে এখানে কি কি এটা স্পোরোজয়েড, এটা সব নাম দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখি নেক্সট ক্লাসে টান দিয়ে শেষ করবো। ঠিক আছে।